হ্যালো স্টুডেন্টস, তো আমরা অ্যালজেব্রা পার্ট কমপ্লিট করেছি। এবার আমরা শুরু করব ভেক্টর। ভেক্টর থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নম্বরের কোশ্চেন আসে দেখো। এমসিকিউ আসে ভেক্টরের সঙ্গে একসাথে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি আছে, ভেক্টর অ্যান্ড থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এর যে কোশ্চেন ডিভিশনটা কেমন ভাবে থাকে তোমরা দেখো। প্রথমে এমসিকিউ হচ্ছে দুটো কোশ্চেন থাকে। এমসিকিউ কটা কোশ্চেন থাকে না? দুটো কোশ্চেন। তাহলে 1 নাম্বার করে দুটো কোশ্চেন হলে 2 মার্কস হয়। ভেরি শর্ট অ্যানসার। আচ্ছা, এই যে দুটো কোশ্চেন, একটা থাকে ভেক্টর থেকে, আর একটা এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, তাকে 3D বলা হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিকে 3D বলা হয়। তাহলে 3D থেকে একটা কোশ্চেন থাকে। এরপর ভেরি শর্ট অ্যানসার মানে 2 মার্কসের যে কোশ্চেন, সেই 2 মার্কসের কোশ্চেন একটা দেওয়া হয়। একটা কোশ্চেন দেওয়া হয় মানে একটা কোশ্চেন করতে হয়। তাহলে 2 মার্কসের একটা কোশ্চেন হলে 2 মার্কস হয়। 1 আউট অফ 2 মানে দুটো কোশ্চেন তোমার দেওয়া থাকবে, তোমাকে করতে হবে একটা কোশ্চেন। এই যে দুটির মধ্যে একটি, মানে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে একটা কোশ্চেন করতে হবে। এই যে দুটো কোশ্চেন কোথা থেকে থাকে না? ভেক্টর থেকে একটা, আর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি এখান থেকে একটা। দুটোর মধ্যে করতে হবে যে কোনো একটা, অর্থাৎ তুমি ভেক্টরেরটা করতে পারো বা 3Dটা করতে পারো। এবার হচ্ছে শর্ট অ্যানসার মানে 4 মার্কসের যে কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধ্বনি যেগুলো, সেটা হচ্ছে একটা কোশ্চেন তোমাকে করতে হবে 4 মার্কসের। তার মানে তোমার এখান থেকে 4 নাম্বার থাকছে। এখানে কোশ্চেনটা কেমন থাকে না দেখো, 1 আউট অফ 2 মানে দুটির মধ্যে একটি, অর্থাৎ তোমার দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে করতে হবে তার মধ্যে একটা কোশ্চেন। দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে তার মধ্যে করতে হবে একটা কোশ্চেন অ্যানসার করতে হবে। এই যে দুটো কোশ্চেন কোথা থেকে থাকে না? ভেক্টর থেকেই দুটো কোশ্চেন দেওয়া হয়। ভেক্টর এইখান থেকে দুটো কোশ্চেন ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে ভেক্টর থেকেই দুটো কোশ্চেন তোমার দেওয়া থাকে। এইবারে লং অ্যানসার যেগুলো, সেটা হচ্ছে 5 মার্কসের। একটা কোশ্চেন তোমাকে অ্যানসার দিতে হবে। কোশ্চেন দেওয়া থাকে কিন্তু দুটো, তাহলে দুটির মধ্যে একটি, 1 আউট অফ 2, দুটির মধ্যে একটি কোশ্চেনের অ্যানসার দিতে হবে। তো এখানে ভেক্টর বা 3D যে কোনো পার্ট থেকে থাকতে পারে। ভেক্টর থেকেও থাকতে পারে দুটো, ভেক্টর থেকে থাকতে পারে, 3D থেকে থাকতে পারে। এখানে আবার লিখে দিয়েছি আমি যে দুটো কোশ্চেনই যে কোনো একটি পার্ট থেকেও দিতে পারে। একটা ভেক্টর থেকে, একটা 3D থেকে দিতে পারে, বা আমাদের দুটোই 3D থেকে দিতে পারে, বা দুটোই ভেক্টর থেকে দিতে পারে। তো এইখানে কোনো গ্যারান্টি নেই, এখানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। তো আমার টোটাল কত নম্বরের কোশ্চেন হলো? 2 2 4 4 8 5 13, অর্থাৎ 13 নম্বরের প্রশ্ন থাকে আউট অফ 80, অর্থাৎ 80 নম্বরের যে লেখা পরীক্ষা, তার মধ্যে 13 নম্বর কোশ্চেন কিন্তু আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থেকে থাকবে। তো আমি তোমাদের আগেই বলেছি যে আমাদের যেটা অ্যালজেব্রা পার্ট যেটা এর আগে করলাম, সেখানে কিন্তু আমরা 11 নম্বর কমপ্লিট করেছি 80-র মধ্যে। এখানে যদি 13 নম্বর কমপ্লিট করি, অর্থাৎ 80-র মধ্যে আমাদের 24 নম্বর কমপ্লিট হয়ে গেল। 80 নম্বরের মধ্যে 24 নম্বর আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এই কয়েকদিন। ঠিক আছে? তো দেখো, আমরা শুরু করি ভেক্টরটা আগে, তারপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে যাব আমরা। তো দেখো, ভেক্টর আজকে আমরা শুরু করছি। আচ্ছা দেখো, আমরা ভেক্টর শুরু করার প্রথমেই আগে দুটো জিনিস আমরা জানব। একটা হচ্ছে স্কেলার, তার ডেফিনেশন, আর একটা ভেক্টরের ডেফিনেশন। তোমরা এগুলো শিখেছো ক্লাস 11-এ, এগুলো ভৌত বিজ্ঞান ফিজিক্সে শিখেছো এগুলো। তাহলে স্কেলার আর ভেক্টর, এদের যে ডেফিনেশন সেটা কি না? স্কেলার হচ্ছে শুধু মান থাকবে কিন্তু কোনো অভিমুখ থাকবে না, তাদের কি বলবো আমরা? স্কেলার। তাহলে স্কেলার মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, সেরকম কারা আছে? যেমন মনে করো দ্রুতি,
এগুলো ভৌত বিজ্ঞানে তোমরা শিখেছো। যেমন মনে করো দ্রুতি বা ভর, হ্যাঁ, এইগুলো হচ্ছে, বা আয়তন, এগুলো তো রাশি, এগুলো তো একটা রাশি। তো এইগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টরের উদাহরণ কি? মানও থাকবে এবং দিকও থাকবে। যেমন তোমার বেগ, সরণ, যেমন তোমার মনে করো বেগ, সরণ, ওজন, এগুলো হচ্ছে মান এবং দিক, মান এবং দিক দুটোই থাকে। তাহলে ভেক্টর প্রকাশ করতে গেলে, স্কেলার প্রকাশ করতে গেলে শুধু মান থাকে, মানে একটা সংখ্যা দিলেই হবে। কিন্তু ভেক্টর প্রকাশ করতে গেলে শুধু মান তোমার দিলে সেটা প্রকাশ করা হবে না, তার মানও প্রকাশ করতে হবে এবং দিকও প্রকাশ করতে হবে। দুটোই প্রকাশ করলে তবে একটা ভেক্টর প্রকাশিত হবে। তো দেখো, ভেক্টর হচ্ছে কি তোমার, তাহলে বললাম দুটো জিনিস আছে, একটা মান আছে আর একটা অভিমুখ বা দিক আছে। একটা ভেক্টর যদি আমি এইটা একটা ভেক্টর নিই, এইটা মনে করো এ আর এইটা মনে করো হচ্ছে বি। এই এ থেকে ভেক্টরটা স্টার্ট হয়েছে, বি তে গিয়ে শেষ হয়েছে। যেখান থেকে স্টার্ট হয়েছে তাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু। আর যেখানে ভেক্টরটা এইদিকে তীর চিহ্ন দেওয়া আছে, মানে এইদিকে দিক, ভেক্টরটা যেখানে শেষ হয়েছে এইটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। কি বলা হয়? অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু। এর মান বলতে কাকে বোঝানো হবে? না, মান বলতে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, যে দূরত্ব, তাকেই মান বলে বলা হয়। তাহলে মান যখন প্রকাশ করা হবে তখন এটা এইভাবে প্রকাশ করা হবে যে এ বি, যখন দিক প্রকাশ করা হবে, যখন প্রকাশ করা হবে তখন হচ্ছে এ বি মাথায় তীর চিহ্ন, তার মানে এ থেকে বির দিকে হচ্ছে তার অভিমুখ। আর যদি এই তীর চিহ্নটা এদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তার মানে যদি তীর চিহ্নটা এইরকম করে দেওয়া হয় বি থেকে এ, তখন তার ভেক্টরের দিকটা কেমন প্রকাশ করা হবে? না, বি এ দিয়ে তীর চিহ্ন, তার মানে বি থেকে এর দিকে হচ্ছে অভিমুখ। আর এইটাকে যদি মান হিসাবে প্রকাশ করতে হয় তখন এই ভেক্টরটা লিখে তার মড চিহ্ন দেব, এটাই হচ্ছে এর মান। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে লেন্থ, ওটাকেই বলা হয় তার মান। তো এইটার ডিসটেন্স যদি মড এবি হয়, ডিসটেন্স তো কোনো সময় নেগেটিভ হয় না, তার মানে এই যে মড অফ এবি, এটা কোনো সময় লেস দেন 0 হবে না। ভেক্টর কোনোদিন লেস দেন 0 হবে না। ভেক্টরের মান কোনো সময় লেস দেন 0 হবে না, মান সবসময় পজিটিভ হবে। তাহলে কি কি জানলাম? স্কেলারের ডেফিনেশন জানলাম, ভেক্টরের ডেফিনেশন জানলাম, ভেক্টরের রিপ্রেজেন্ট কিভাবে করা হয় সেটা জানলাম। এরপর ভেক্টরের কিছু ভাগ শিখব। কয় ধরনের ভেক্টর আছে, তাদের নামকরণ কি, সেই নামগুলোর সঙ্গে পরিচিত হলে আমরা যখন ভেক্টরের অঙ্কগুলো করতে যাব ওই নামগুলোকে ব্যবহার করা হবে। যদি নামগুলো সম্পর্কে আমরা না জেনে থাকি তাহলে সেই নামগুলো আমরা ব্যবহার করতে অসুবিধা হবে, পারবো না। তাই এই জন্য প্রত্যেকটা প্রকারের ভেক্টর সম্পর্কে আমরা একটু জানবো, কত ধরনের ভেক্টর আছে। তো দেখো, প্রথমে আমরা জানবো যে নাল ভেক্টর বা জিরো ভেক্টর কাকে বলে। দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে একটা ভেক্টর যদি এ আর বি হয় তাহলে এইটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর এটা হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে তখন একে আমরা কি বলবো? এ বি ভেক্টর বলবো। এখন যদি এই যে অন্তিম বিন্দু মানে টার্মিনাল পয়েন্ট যদি ইনিশিয়াল পয়েন্টের উপর সমাপতিত হয়, তার মানে
এই বি বিন্দুটা যদি এ বিন্দুর উপর অবস্থিত হয় তখন এই ভেক্টরটা একটা পয়েন্টে পরিণত হয়ে যাবে। আর যদি একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একটা পয়েন্টে মিলিত হয়ে যায় তখন তাকে বলা হয় অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলা হয় তাকেই। তার মানে নাল ভেক্টর বা জিরো ভেক্টর হচ্ছে একটা পয়েন্ট যার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একটা বিন্দুতেই সমাপতিত। তো এর বেলাতে দেখো একটা পয়েন্ট যদি হয় তাহলে পয়েন্টের কোনো দিক থাকে না, পয়েন্টের কোনো মানও নেই, দিকও নেই। এর মানটা কত না, এর মান হচ্ছে জিরো। তাহলে কোনো ভেক্টর তার মান যদি জিরো হয় তখন এটাকে বলা হয় নাল ভেক্টর বা জিরো ভেক্টর। এইবার ইউনিট ভেক্টর আমরা কাকে বলব? দেখো একটা ভেক্টর যদি এ বি হয়, একটা ভেক্টর যদি এ আর বি হয়, এই ভেক্টরের যে লেন্থ, এই লেন্থটা যদি এ একক হয় তাহলে এই ভেক্টরকে আমরা এ বি ভেক্টর দ্বারা যেমন প্রকাশ করতে পারবো সেরকম এ লিখে তার মাথায় এইরকম যদি অভিমুখটা দিয়ে দিই তাহলে এটাও এই ভেক্টরকে প্রকাশ করা হবে। তার মানে এ বি ভেক্টরের লেন্থ যদি এ হয় তাহলে এই ভেক্টরটাকে আমরা এ বি দ্বারাও প্রকাশ করতে পারি, আর এই ছোট হাতের এ দিয়ে তার উপরে তীর চিহ্ন দিতে পারি, এটাও একটা ভেক্টরকে প্রকাশ করবে। এখন একটা ভেক্টর যদি একক দৈর্ঘ্যের হয়, এই এ বি ভেক্টরটা যদি একক দৈর্ঘ্য সম্পন্ন হয়, এই এ ভেক্টরটা যদি একক দৈর্ঘ্য সম্পন্ন হয় তখন তাকে বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। আবার বলছি যে একটি নির্দিষ্ট অভিমুখে একক দৈর্ঘ্য সম্পন্ন ভেক্টরকে বলা হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টর যদি এ একটা ইউনিট ভেক্টর হয় তাহলে তার মাথায় এই চিহ্নটা দেওয়া হয়। এই যে একটু বড় করে লিখে দিচ্ছি তাহলে দেখতে হবে, এইটা যদি এ ভেক্টর হয় এবং এটা যদি ইউনিট ভেক্টর হয় তখন এই ইউনিট ভেক্টরকে এইটা দ্বারা প্রকাশ করা হয়, এ ক্যাপ বলা হয়। এটাকে বলা হয় এ ক্যাপ, ক্যাপ মানে টুপি। তাহলে এই যে মাথায় একটা টুপি পরিয়ে দেওয়া হলো, তাহলে এই এ ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। তো যে কোনো ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টর হিসাবে প্রকাশ করতে পারি। কিভাবে পারবো না, দেখো একটা ভেক্টর আমি এ বি নিলাম, এর লেন্থ হচ্ছে এ, তাহলে এই এ ভেক্টরকে এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। দেখো এ যদি একটা ভেক্টর হয় তাহলে এ ইউনিট ভেক্টর বের করতে গেলে আমাদের এ ভেক্টরকে এর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হবে। এর যে লেন্থ এই লেন্থ দিয়ে ভাগ করে দিতে হবে। লেন্থটা কত না মড হবে, এটা যদি একটা ভেক্টর হয় তার লেন্থ কত মড হবে। তাহলে একটা ভেক্টরকে তার লেন্থ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হয় ওই ভেক্টরের ইউনিট ভেক্টর। তার মানে কি, ওই অভিমুখে একক দৈর্ঘ্য নেওয়া। ধরে নাও এটা যদি 5 ভেক্টর হয়, তার মানে একে যদি মড 5 দিয়ে ভাগ করি তাহলে 5 কেটে গেল, তার মানে এটা কি হয়ে গেল 1 এর মাথায় ভেক্টর, তার মানে এটা ইউনিট ভেক্টর হয়ে গেল। এটা একটা সেন্সটা বললাম তোমাকে। তাহলে এইটা একটা ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকেই আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলবো। দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর তখন বলা হবে বা সমান ভেক্টর তখন বলা হবে না। দেখো ধরো একটা আমি ভেক্টর নিলাম, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট, এটা এ, এইটা মনে করো বি, এটা হচ্ছে একটা ভেক্টর এ বি, এটা হচ্ছে একটা ভেক্টর এ বি। আবার এই সেম লেন্থের আরেকটা ভেক্টর এখানে শুরু হয়েছে সি আর শেষ হয়েছে ডি পয়েন্টে, তাহলে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা এটা হচ্ছে সিডি। যদি এই এবি ভেক্টরের দৈর্ঘ্য এ হয় আর এই এবি ভেক্টরটা যদি এ ভেক্টর হয় আর এই সিডি ভেক্টরটা যদি সি ভেক্টর হয়, তাহলে এই দুটো ভেক্টর ইকুয়াল হবে তখনই যদি এই দুটো ভেক্টর একই অভিমুখে থাকে। এক নম্বর কন্ডিশন হচ্ছে এই দুটো ভেক্টরকে একই অভিমুখে থাকতে হবে। আরেকটা 2 নম্বর কন্ডিশন হচ্ছে এর লেন্থ, এই যে এবি এর লেন্থ
আর সিডি এর লেন্থ, এই দুটো লেন্থ সমান হতে হবে। তার মানে মড অফ এ ইজ ইকুয়াল টু মড অফ সি যদি হয়, মড অফ এ ইজ ইকুয়াল টু যদি মড অফ সি হয় এবং দুটোর অভিমুখ যদি সমান হয়, তখন তাদেরকে আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর বলবো। এই ভেক্টরকে এইভাবেও প্রকাশ করা যেতে পারে। এই অভিমুখে আছে এ বি, ঠিক এর সমান্তরাল ভাবে এখানে আছে সিডি, দুটো লেন্থ সেম এবং দুটো একই অভিমুখে আছে। তোমরা একই সরলরেখায় থাকলেও তাকে একই সেম অভিমুখ বলা হবে, সেম ডিরেকশন। আর যদি সমান্তরাল দিকে এরকম থাকে তাহলে একেও আমরা সেম ডিরেকশন বা একই অভিমুখ বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। তাহলে দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর বলা হবে দুটো কন্ডিশন, তারা একই অভিমুখে থাকবে, সমান্তরালে থাকতে পারে, একই সরলরেখার উপর থাকতে পারে কিন্তু অভিমুখটা একই থাকবে এবং দুটো লেন্থ হচ্ছে সমান হবে, তবে তাদেরকে ইকুয়াল ভেক্টর বলা হবে। এখানে একটা জিনিস আমরা বুঝলাম যে দুটো ইকুয়াল ভেক্টরের এই যে ইনিশিয়াল পয়েন্ট, এর ইনিশিয়াল পয়েন্ট এটা, এর ইনিশিয়াল পয়েন্ট এটা, আর এইটার ক্ষেত্রে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তার মানে ইকুয়াল ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট দুটো আলাদা হতেই পারে। ইনিশিয়াল ভেক্টরটা, ইনিশিয়াল পয়েন্টটা দুটো ইকুয়াল ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আলাদা আলাদা জায়গায় থাকতেই পারে। এরপর হচ্ছে নেগেটিভ আর অপোজিট ভেক্টর। একটা ভেক্টর যদি এ, এইটা হয়, এইটা যদি একটা ভেক্টর এ হয়, তাহলে এই যে এ বি অভিমুখে এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এর উল্টো অভিমুখ যদি বলা হয়, এর যদি অপোজিট অভিমুখ বলা হয় এইটা, তখন এটা হয়ে যাবে মাইনাস এ ভেক্টর। মানে এটাকে যদি বি এ বলে দিই আমি, তখন এটা হয়ে যাবে কি না মাইনাস এ ভেক্টর। তাহলে কি, যদি এ বি এটা যদি এ ভেক্টর হয়, এর অপোজিট অভিমুখে এই এ বি আছে, এটা হবে তখন মাইনাস এ ভেক্টর, এটা হবে তখন মাইনাস এ ভেক্টর। তার মানে মান একই কিন্তু অভিমুখটা আলাদা। যদি মান সেম থাকে এবং অভিমুখটা আলাদা থাকে, তখন তাদের অপোজিট ভেক্টর বলা হয়, কারণ অপোজিট দিকে অভিমুখ। আর নেগেটিভ বলা হয় কেন না, অপোজিট অভিমুখ করে দিলেই তার আগে একটা মাইনাস সাইন হয়ে যাবে, তাই এই জন্য একে নেগেটিভ ভেক্টর বলা হয়। এরপর আমরা আসি লাইক ভেক্টর অ্যান্ড আনলাইক ভেক্টর। যদি দুটো ভেক্টর একই অভিমুখে থাকে, যদি দুটো ভেক্টর একই অভিমুখে থাকে, তখন তাদেরকে বলা হয় লাইক ভেক্টর। এটা একই অভিমুখ বলতে সমান্তরালে থাকতে পারে, সমান্তরালেও থাকতে পারে, বা এইরকমও থাকতে পারে। এইরকম একই সরলরেখার উপর এরকম থাকলে তখনও তাকে আমরা লাইক ভেক্টর বলতে পারবো। তাহলে আমরা কি জানলাম, লাইক ভেক্টর আর আনলাইক ভেক্টর। তাহলে লাইক ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর যদি সমান্তরাল অভিমুখে থাকে, দুটো ভেক্টর যদি সমান্তরাল একই দিকে থাকে, মানে দিক দুটো যদি একই হয়, তখন তাদেরকে লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর বলা হয়। আর যদি দিকটা বিপরীত অপোজিট হয়, তখন তাদেরকে বলা হয় আনলাইক ভেক্টর। তাহলে লাইক ভেক্টর আর আনলাইক ভেক্টর আমরা জানলাম। এবার জানবো যে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টরটা কি না, দুটো ভেক্টর লাইক হতে পারে বা আনলাইক হতে পারে। যদি তারা একই সরলরেখায় থাকে, তখন তাদেরকে বলা হবে কোলিনিয়ার। এই কোলিনিয়ার হচ্ছে একই সরলরেখাতেও থাকতে পারে বা সমান্তরালেও থাকতে পারে, এদেরকেও কোলিনিয়ার বলা হয়, এদেরকেও কোলিনিয়ার বলা হবে। আর দুটো যদি সমান্তরাল ভেক্টর থাকে, তখন তাদেরকেও কোলিনিয়ার বা সমরেখ ভেক্টর বলা হবে। দুটো সমরেখ ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় না, মন দিয়ে শোনো। একটা ভেক্টর যদি এ হয়, একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, যদি আমরা দেখতে পাই যে এই বি ভেক্টরের সঙ্গে একটা স্কেলার নাম্বার, স্কেলার ধরো, স্কেলার মানে ধরো 5 গুণ করলাম, কি ধরো 2/7 গুণ করলাম, যে কোনো একটা স্কেলার রাশি যদি একটা ভেক্টরের সঙ্গে গুণ করলে সেই ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তখন এই এ ভেক্টর আর বি ভেক্টরকে বলা হয় কোলিনিয়ার বা সমরেখ। তার মানে এই দুটো ভেক্টর আইদার একই সরলরেখায় আছে আর নতুবা তারা সমান্তরালে আছে। তার মানে এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে যে দুটো সমান্তরাল ভেক্টর প্রকাশ করতে, দুটো ভেক্টর সমান্তরাল বা একই সরলরেখায় আছে, এটা বোঝার জন্য কি করতে হবে না, একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলার নাম্বার গুণ করলে
যদি আরেকটা ভেক্টর আমি ফিরে পাই তখন এই ভেক্টর আর এই ভেক্টরকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। কো ইনিশিয়াল ভেক্টর হচ্ছে সম প্রারম্ভিক ভেক্টর, তার মানে ইনিশিয়াল পয়েন্টটা সেম থাকে। ধরো এটা একটা ভেক্টর এ থেকে শুরু হয়েছে বি পর্যন্ত, আর একটা ভেক্টর সি পর্যন্ত গেছে, তাহলে এই যে এ বি ইনিশিয়াল পয়েন্ট এ, আবার দেখো এ সি এরও ইনিশিয়াল পয়েন্ট এ, তাহলে দুটো ভেক্টরের যদি ইনিশিয়াল পয়েন্ট সেম হয় তখন তাকে বলবো আমরা সম প্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। এবার আসি সামতলিক ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। যদি একই প্লেনে থাকে, তিনটে ভেক্টর যদি একই সমতলে অবস্থিত থাকে তখন তাদেরকে আমরা সামতলিক ভেক্টর বলবো। আচ্ছা, এখানে তিনটে ভেক্টর কেন বললাম, দুটো কেন বললাম না? না দেখো, খুব মন দিয়ে শোনো। ধরো পয়েন্টে আসি, আগে পয়েন্টের কথা বলো। দুটো পয়েন্ট একটা সরলরেখায় থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। দুটো পয়েন্ট একটা সরলরেখাতে থাকতেই পারে। কেন না, এই দুটো পয়েন্ট এরকম না একে এখানে এখানে দিলাম, তাহলেও এই দুটো পয়েন্ট দিয়ে একটা রেখা টানা যাবে, তার মানে এরা সমরেখ। তিনটে দুটো পয়েন্ট আমি এখানে একটা দিলাম, এরা সমরেখ হবে। দুটো পয়েন্ট সমরেখ হবে, এটা স্বাভাবিক, কারণ দুটো পয়েন্টকে যোগ করলে তো একটা সরলরেখা পাবো। তো দুটো পয়েন্ট সমরেখ হবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখো, তিনটে পয়েন্ট সমরেখ নাও থাকতে পারে। কেন? ধরো আমি এইটাকে আর এইটাকে লক্ষ্য করে দাগটা টানলাম, এই পয়েন্টটা এর উপর আছে, কিন্তু যদি এই পয়েন্টটা এখানে থাকতো তখন এইটাকে যোগ করলে যে সরলরেখা পেলাম তার উপর তো এটা অবস্থিত নয়। তাহলে তিনটে পয়েন্ট একটা সরলরেখাতে উপস্থিত থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু দুটো পয়েন্ট একই সরলরেখায় উপস্থিত থাকবে এটার গ্যারান্টি আছে। ঠিক তেমনি দুটো ভেক্টর মানে দুটো লাইন, দুটো ভেক্টর মানে দুটো লাইন, দুটো ভেক্টর মানে দুটো লাইন। এই যে দুটো লাইন যদি প্যারালাল থাকে বা প্যারালাল না থেকে এরকম বেঁকে করে থাকে তাতেও কোনো অসুবিধে নেই। এই দুটো ভেক্টর প্যারালাল থাকুক বা নন প্যারালাল থাকুক, এই দুটো ভেক্টরকে দিয়ে আমরা একটা তল কল্পনা করতে পারবো। আমরা একটা তল, এইটাকে আর এইটাকে যদি এরকম যোগ করে দিই তাহলে আমরা একটা তল কল্পনা করতে পারবো। কিন্তু যদি এর সঙ্গে আরেকটা আমি ভেক্টর নিই, ধরো আরেকটা ভেক্টর এইটা আছে, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর। এইটা দেখো তিনটে পয়েন্ট কিভাবে ধরেছি, দেখো তিনটে পেন, একটা আছে এদিকে, একটা এদিকে, একটা এদিকে, তিনটে দেখো আলাদা আলাদা দিকে আছে। আমি এই দুটো রেখাকে দিয়ে একটা তল কল্পনা করতে পারবো, এই দুটো রেখাকে দিয়েও একটা তল কল্পনা করতে পারবো, এই দুটো রেখাকে দিয়েও একটা তল কল্পনা করতে পারবো। কিন্তু এমন একটা তল কল্পনা করো যেটা যেই তলের উপর এটাও আছে, এটাও আছে, এটাও আছে, সেটা হবে না। কেন? দেখো তিনটে, দেখো আমি যদি এই দুটোকে দিয়ে তল কল্পনা করি তাহলে এটা তার বাইরে চলে যাচ্ছে। এই দুটোকে দিয়ে যদি একটা তল তোমরা কল্পনা করো তখন এইটা, এই যে এইটা তার বাইরে চলে যাচ্ছে। তার মানে আমাদের দুটো রেখা দিয়ে, দুটো রেখা প্যারালাল থাকুক বা নন প্যারালাল থাকুক, তাদেরকে দিয়ে আমরা একটা তল কল্পনা করতে পারবো। কিন্তু তিনটে রেখা যদি একটা সমতলে থাকবে এটা তো আর গ্যারান্টি নেই। তিনটে সরলরেখা যে একটা তিনটে ভেক্টর যে একই সমতলে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তিনটে ভেক্টর একই সমতলে থাকতে পারে আর নাও থাকতে পারে। সেই জন্য এখানে বলা হচ্ছে যদি তিনটে ভেক্টর বা তার বেশি ভেক্টর একই সমতলে থাকে তখন তাকে সামতলিক ভেক্টর বলা হয়। তাহলে সামতলিক ভেক্টর তাকেই বলা হয় যদি তিনটে ভেক্টর বা তার বেশি ভেক্টর একই সমতলে থাকে তখন তাকে সামতলিক ভেক্টর বলা হয়। একে কিভাবে প্রকাশ করব? না দেখো, এ একটা ভেক্টর, বি হচ্ছে আরেকটা ভেক্টর। এই দুটো ভেক্টর যে সরলরেখা যে সমতলে উপস্থিত আছে, এই দুটো ভেক্টর যে সমতলে উপস্থিত আছে সেই সমতলে আরেকটা ভেক্টর যদি তুমি তৈরি করতে চাও তাহলে কিভাবে তৈরি করতে হবে? না এর সঙ্গে একটা স্কেলার নাম্বার গুণ করতে হবে। স্কেলার মানে কি? সংখ্যা। 2, 3, 5, 7 x এর মান যা খুশি হতে পারে। তার মানে এখানে একটা সংখ্যা গুণ করতে হবে, এখানে আরেকটা সংখ্যা গুণ করতে হবে y, তাদের লিনিয়ার মানে যোগ করতে হবে। এই তাহলে আবার বলছি, দুটো ভেক্টর a আর b, এদের সঙ্গে যে কোনো স্কেলার গুণ করলাম, গুণ করে তাদেরকে যোগ করলাম বা বিয়োগ করলাম। যোগ বা বিয়োগ করলে যে ভেক্টরটা আমি পেলাম এই ভেক্টরটার নাম c দিলাম, এই ভেক্টরটার নাম আমি c ভেক্টর দিলাম। এইটার ক্ষেত্রে a, b আর c এই তিনটি হচ্ছে সমতলিক, মানে একই সমতলে অবস্থিত। দেখো এইটার সঙ্গে এইটার একটা মিল আছে। কি মিল আছে? কি মিল আছে? দেখো সমরেখ হতে গেলে দুটো ভেক্টর সমরেখ হতে পারে,
দুটো ভেক্টর সমরেখ তখনই হবে যখন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার গুণের আকারে প্রকাশ করতে পারো। তার মানে কি, একটা ভেক্টরের সঙ্গে কোন একটা সংখ্যা গুণ করলে যদি আরেকটা ভেক্টর ফিরে পাই তখন এই দুটো ভেক্টরকে সমরেখ বলা হয়। সমতলিক কখন হবে না, যদি দুটো ভেক্টরকে স্কেলার গুণ করে তাদের যোগের আকারে বা বিয়োগের আকারে প্রকাশ করলে আরেকটা ভেক্টর আমরা ফিরে পাই তখন তাকে বলা হবে সমতলিক ভেক্টর। তখন তাকে আমরা কি বলবো না, সমতলিক ভেক্টর। তাহলে সমতলিক ভেক্টর, তিনটে ভেক্টর যদি সমতলে থাকে তাদেরকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো। একে বলা হয় লিনিয়ার কম্বিনেশন ফর্ম। তাহলে যদি তিনটে ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায় তখন তাদেরকে বলা হয় কোপ্লানার ভেক্টর বা সমতলিক ভেক্টর। তোমরা এইখানে যে কোনো ভেক্টরকে আর বাকি দুটো ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারবে। কেমন? তুমি ধরো a সমান বের করবে। দেখো a ভেক্টর ইজ ইকুয়াল টু c ভেক্টর মাইনাস y b ভেক্টর, একে এদিকে দিয়ে দাও আর x দিয়ে সবাইকে ভাগ করে দাও। তাহলে এটা 1/x, এটা হচ্ছে y/x। তো তাহলে দেখো এইটা একটা স্কেলার আর দেখো এটাও একটা স্কেলার। তাহলে দেখো দুটো ভেক্টরে স্কেলার গুণ করা হয়েছে, তাদের বিয়োগ করা হয়েছে, তার মানে এটা একটা লিনিয়ার কম্বিনেশন। তাহলে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে আরেকটা ভেক্টরকে প্রকাশ করা গেছে। তার মানে এইটা হচ্ছে একই সমতলে অবস্থিত। ঠিক সেম ভাবে তুমি b সমান বের করবে। b সমান বের করলেও দেখবে বাকি দুটো ভেক্টরে এইরকম স্কেলার গুণের আকারে প্রকাশ করে তাদের যোগ বা বিয়োগের আকারে এরকম প্রকাশ করতে আমরা পেরেছি। তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পারছো যে তিনটে ভেক্টর তখনই সমতলিক হবে যখন তিনটে ভেক্টরকে এইরকম আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারবো, রৈখিক সমবায় আকারে প্রকাশ করতে পারবো। এরপর বলছে লোকালাইজড ভেক্টর। লোকালাইজড ভেক্টরটা কি জিনিস না, দেখো একটা ভেক্টর তোমাকে দেওয়া থাকবে, মনে করো ab ভেক্টর দেওয়া থাকবে, আরেকটা পয়েন্ট তোমাকে দেওয়া থাকবে। এই পয়েন্ট দিয়ে এই ভেক্টরের সমান্তরাল, এই পয়েন্ট দিয়ে যদি এই p পয়েন্ট দিয়ে ab ভেক্টরের যদি সমান্তরাল একটা ভেক্টর আমরা অঙ্কন করি, এই p পয়েন্ট দিয়ে ab ভেক্টরের সমান্তরাল করে যদি একটা ভেক্টর তুমি অঙ্কন করো তবে গিয়ে এই ভেক্টরটাকে বলা হবে, এই যে cd ভেক্টরকে বলা হবে ab ভেক্টরের লোকালাইজড ভেক্টর বা স্থানিক ভেক্টর। আবার বলছি, কোন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রদত্ত একটি ভেক্টরের সমান্তরাল যে ভেক্টর অঙ্কন করতে পারবো সেই সমান্তরাল ভেক্টরকে আমরা ab ভেক্টরের লোকালাইজড ভেক্টর বলবো। ab ভেক্টরের লোকালাইজড ভেক্টর বলবো। আর ফ্রি ভেক্টর কাকে বলবো না, ফ্রি ভেক্টর হচ্ছে যে কোনো একটা বিন্দু দিয়ে কোনো ভেক্টর পাস করবে কিন্তু সেই ভেক্টরটা অন্য কোনো ভেক্টরের উপর নির্ভর করবে না, মুক্ত মানে ফ্রি থাকবে, সে কারোর উপর নির্ভর করবে না। সে যেমন ধরো এই যে ab ভেক্টর তুমি যখন এইটা আঁকতে যাচ্ছ সিডিটা, তখন ab এর সাহায্য নিয়ে আঁকছো। কেন না, এই ab ভেক্টরের সমান্তরাল করে আঁকতে হবে তাই। কিন্তু যখন ab ভেক্টর আমি আঁকলাম তখন কিন্তু আমি কারোর সাহায্য নিয়ে নিই। এই ab ভেক্টর একটা ভেক্টর এঁকেছি, নির্দিষ্ট ভেক্টর, কিন্তু এটা কারোর সাহায্য ছাড়াই আঁকা হয়েছে। এই ab ভেক্টর কারোর উপর নির্ভরশীল নয়, এইটা হচ্ছে ফ্রি ভেক্টর, মুক্ত ভেক্টর। কিন্তু এই যে ভেক্টরের উপর নির্ভর করে এই ভেক্টরটা আঁকা হয়েছে, তার মানে এটাই হচ্ছে লোকালাইজড ভেক্টর। তাহলে একটা লোকালাইজড ভেক্টর তৈরি করতে গেলে কাকে দরকার হবে না, একটা ফ্রি ভেক্টরকে দরকার হবে। এক বা দুই বা তিন এরকম ফ্রি ভেক্টর দিয়ে একটা লোকালাইজড ভেক্টর তৈরি করা হয়, কিন্তু ফ্রি ভেক্টর বানাতে গেলে কাউকে দরকার হয় না। তাহলে এই গেল আমাদের ভেক্টরের বিভিন্ন রকম পার্ট। এগুলোকে আমরা আরো যখন ব্যবহার করব অন্য অঙ্কগুলোই, তখন এগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটা জাস্ট ডেফিনেশন আকারে তোমাদের বললাম, এরপরে তোমরা যখন অঙ্কে আমরা এই কথাগুলোকে ব্যবহার করব তখন এটা আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবে বেশি করে। ঠিক আছে? তো দেখো এরপরে নেক্সট দেখো আমরা এরপরে ভেক্টরের উপরে বিভিন্ন অ্যালজেব্রিক অপারেশন চালাবো। অ্যালজেব্রিক অপারেশন বলতে ভেক্টরের যোগ করব, ভেক্টরের গুণ করব, ভাগ করব, বিয়োগ করব, এইসব করব। তো দেখো ভেক্টরের উপর অ্যালজেব্রিক অপারেশন কেমন হয়। এবার দেখো ভেক্টরের যোগ বা বিয়োগ কি করে করা হয়।
দেখো একটা ভেক্টর হচ্ছে এইটা, এটা হচ্ছে মনে করো এ, আচ্ছা ও এ, একটা ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে ও এ, এটা একটা ভেক্টর। আর একটা ভেক্টর হচ্ছে এইটা, আচ্ছা ও এ, আর একটা ভেক্টর এইটা, এটা মনে করো বি সি। এই দুটো ভেক্টরকে আমাদের যোগ করতে হবে। কি করে যোগ করব? খুব মন দিয়ে শোনো। এই ভেক্টরটাকে আচ্ছা এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, তাহলে এর প্যারালাল যত ভেক্টর আছে যদি সেম লেন্থের থাকে, একই লেন্থের যদি থাকে, তাহলে নিশ্চয়ই এটাও বি ভেক্টর হবে। আবার এর প্যারালাল থাকলে সেটাও বি ভেক্টর হবে। বলেছিলাম যে দুটো ইকুয়াল ভেক্টর অলওয়েজ প্যারালাল এবং একই অভিমুখী হবে, একই অভিমুখী যাবে এবং সমান্তরাল হবে, আর লেন্থও একই থাকবে। তাহলে একই লেন্থ যদি থাকে এবং দুটো ডিরেকশন যদি সেম হয়, তাহলে এটা বি হলে এটাও বি হবে। এখন একে খুব মন দিয়ে শোনো, একে যদি সমান্তরালে, এর সমান্তরালে আমরা যদি একে মুভ করিয়ে এই বি বিন্দুটাকে যদি এ বিন্দুতে রিপ্লেস করি, তাহলে কি হবে? রিপ্লেস নয়, এই বি বিন্দুটাকে যদি এ বিন্দুর কাছে নিয়ে আসি, এই বি বিন্দুটাকে আমি এখানে নিয়ে এলাম, তখন কি হবে? লাইনটা না এর প্যারালাল, প্যারালাল হয়নি। যদি আমি এই লাইনের প্যারালাল লাইন নিই এবং সমান্তরাল এবং সমান লেন্থে এই ভেক্টরকে যদি এই স্থানে আমি একে স্থানান্তরিত করে নিয়ে আসি, তাহলে এই ভেক্টরটা বি ভেক্টর হলে এটাও নিশ্চয়ই বি ভেক্টর হবে। আমি ধরে নিলাম যে এইটার লেন্থ হচ্ছে এ আর এইটার লেন্থ বি। আমাকে এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করতে গেলে এর যেটা টার্মিনাল পয়েন্ট, সেইখানে এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ভেক্টরের যেটা অন্তিম বিন্দু সেখানে আরেকটা ভেক্টরের প্রারম্ভিক বিন্দুকে নিয়ে বসাতে হবে। যদি বসাতে পারি রিপ্লেস করে, সমান্তরালে রিপ্লেস করে এরকম বসানো যায়, যদি বসাতে পারি তবে আমরা কিন্তু যোগ করতে পারবো। এবং সেই যোগফলটা কত হবে খুব মন দিয়ে শোনো। তাহলে এখন এই যে পুরো সিস্টেমটা দাঁড়ালো, এই সিস্টেমের স্টার্টিং পয়েন্ট ও আর একদম এন্ডিং পয়েন্ট হচ্ছে সি। তাহলে এই যে পুরো সিস্টেমটা স্টার্টিং পয়েন্ট ও আর এন্ডিং পয়েন্ট হচ্ছে সি। আমরা যখন এইটাকে আর এটাকে যোগ করব, তখন যে যোগফলটা হবে সেই যোগফলটা হবে এইরকম, সেই যোগফলটা হবে ও থেকে সি, স্টার্টিং পয়েন্ট থেকে একদম এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে লাইন, সেটাই হচ্ছে এ প্লাস বি ভেক্টর। আবার বলছি, যদি এ একটা ভেক্টর হয়, বি আরেকটা ভেক্টর হয়, এই দুটো ভেক্টরকে যোগ করতে গেলে এ ভেক্টরের যেটা টার্মিনাল পয়েন্ট, সেখানে বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে নিয়ে বসাতে হবে। বসাতে গেলে এটাকে সমান্তরালে মুভ করাতে হবে। সমান্তরালে মুভ করিয়ে এনে এইখানে যদি বসাই, তাহলে যে সিস্টেমটা দাঁড়ালো, এই সিস্টেমটা কেমন? ভেক্টরটা ও থেকে এ, এ থেকে সি, এইভাবে গেছে। এই টোটাল সিস্টেমের ইনিশিয়াল পয়েন্ট এখানে, আর এই টোটাল সিস্টেমের টার্মিনাল পয়েন্ট এখানে। ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যোগ করলে যে রেখাটা পাবো, যে ভেক্টরটা পাবো, ওইটাই হবে তোমার এ প্লাস বি, অর্থাৎ ও সি হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আশা করি যোগটা তোমরা বুঝতে পেরেছো। এবারে বিয়োগটা দেখো, খুব মন দিয়ে দেখো। ধরে নাও এইটা হচ্ছে ও, এইটা হচ্ছে এ। আচ্ছা, এই যে এইটা টানলাম, এটা যে বি, এইটা ছিল বি আর এইটা ছিল সি। একে যখন সমান্তরালে এখানে আমরা মুভ করালাম, তখন আমাদের যে লাইনটা তৈরি হলো,
সেটা হলো এইটা, এইটা এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এইটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, দুটোকে যোগ করলে এইটা। বিয়োগ কিভাবে করব না, মন দিয়ে শোনো। এই যে বি সি এর সমান সমান লেন্থে, এই বি সি এর সমান লেন্থ করে যদি আমরা অপোজিট দিকে ভেক্টরটাকে টানি, এর লেন্থ যা এর লেন্থ তাই, কিন্তু যেহেতু এর ডিরেকশন যেদিকে, এর ডিরেকশন অপোজিট দিকে, তার মানে এটা যদি বি হয় তাহলে এটা হবে মাইনাস, অপোজিট হয়ে যাবে। আমরা অপোজিট ভেক্টর শিখেছি, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা হয়ে যাবে তার অপোজিট, কি না মাইনাস। এইবারে দেখা যাক যে যে সিস্টেমটা দাঁড়ালো, ও থেকে শুরু এ, আবার এ থেকে শুরু, ধরো এটা সি ডট। তার মানে এই সিস্টেমটা এইভাবে গেছে। এই সিস্টেমের ইনিশিয়াল পয়েন্ট এখানে, টার্মিনাল পয়েন্ট এখানে। এই ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টকে যদি আমরা যোগ করে দিই, তাহলে যে ভেক্টরটা পাবো সেটা কি না এ প্লাস এইটা, তার মানে এ প্লাস অফ এইটা কত না মাইনাস বি, তার মানে কত হয়ে গেল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা তো এইটা ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট গেলে এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করব, তাহলে এই ভেক্টরটা এ আর এই ভেক্টরটা মাইনাস বি, তাদেরকে যোগ করলে কি হবে এ মাইনাস বি। তার মানে এইটা হয়ে যাবে কি না এটা হয়ে যাবে বিয়োগ। যদি এইখানে বিয়োগটা করতে চাই তাহলে একে এদিকে সমান লেন্থে বাড়িয়ে দিব। এইটা বি ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর। এই সিস্টেমের ইনিশিয়াল পয়েন্ট এটা, টার্মিনাল পয়েন্ট এটা। যখন এটাকে আমরা যোগ করে দেব তখন এটা হয়ে যাবে কি না এ মাইনাস বি ভেক্টর। তো এই গেল ভেক্টরের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের বেলায় আমরা একটা জিনিস শিখেছিলাম যে এ বি দুটো ম্যাট্রিক্স গুণ করলে যা হবে, বি এ এই ম্যাট্রিক্স গুণ করলে সেম হবে তেমন গ্যারান্টি নেই। ঠিক তেমনি এই যে ভেক্টরের আমরা যোগ করলাম, এই ভেক্টরের যোগ মনে করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এদের যোগ করলে যা হবে, আগে বি ভেক্টর তারপর যদি এ ভেক্টর লিখি, তাদের যোগ করলে কি সেম হবে? সেটা আমরা এখানে টেস্ট করে দেখি যে আগে এ ভেক্টর তারপর বি ভেক্টর দিয়ে যোগ করলে যে রেখা পেলাম, আগে বি ভেক্টর তারপর এ ভেক্টর নিয়ে যোগ করলে সেম হবে কিনা আগে দেখি। দেখ প্রথম কথা হচ্ছে এ আর বি এই দুটোকে যখন যোগ করব, এটা ছিল এ আর এটা ছিল বি, যখন এদেরকে যোগ করব তখন কেমন পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম এ প্লাস বি। এবার যদি বি আগে তারপর এ রাখতে হয় তাহলে কি করতে হবে না, এইটা হচ্ছে বি ভেক্টর আর এইটা হচ্ছে এ ভেক্টর। আগে যদি বি কে রাখতে হয় তার মানে এইখান থেকে স্টার্ট করতে হবে, বি সি এইখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে একে প্যারালালি মুভ করা, প্যারালালি মুভ করে নিয়ে গিয়ে এর যেটা ইনিশিয়াল পয়েন্ট আমি কি করেছিলাম, এর সঙ্গে এটাকে যোগ করব, তাহলে আগে একে রাখতে গেলে এর যেটা ইনিশিয়াল টার্মিনাল পয়েন্ট সেখানে পরেরটার ইনিশিয়াল পয়েন্টকে নিয়ে আসবো। ঠিক তেমনি যদি বির সঙ্গে এ কে যোগ করতে হয় তাহলে এর যেটা টার্মিনাল পয়েন্ট সেইখানে এর ইনিশিয়াল পয়েন্টকে নিয়ে বসাতে হবে। তাহলে একে যদি নিয়ে এখানে বসাই তাহলে এর প্যারালালি এরকম কি এখানে বসে যাবে, এবং এই যে ও পয়েন্টটা সি পয়েন্টে এসে পড়বে, ও পয়েন্টটা সি পয়েন্টে এসে পড়লে এটা আসবে এইরকম, তখন বি এইটা আর এ হচ্ছে এইটা। এবার তোমরা দেখো যখন আমি এইটাকে এরকম যোগ করব তখন কিন্তু বি প্লাস এ আসবে। কি আসবে? বি প্লাস এ, এইটা আসবে। কি আসবে না বি প্লাস এ চলে আসবে, বি প্লাস এ চলে আসবে। তো দেখো এই সিস্টেমটাকে আমি এইখানে রেডি করাচ্ছি, দিলে আরো ভালো করে বুঝতে পারবে যে ও এ এইটাকে নিয়ে, এই তো বি ছিল, এটা সি ছিল, আর এখানে বি পয়েন্টটা নিয়েছিলাম। সেটা না করে আমি কি করলাম না এই যে ও কে নিয়ে এইখানে সি পয়েন্টে বসাবো। এটা তো বি ভেক্টর আর এটা এ ভেক্টর, তাহলে এইটাকে নিয়ে যদি এখানে বসাই
তাহলে এর প্যারালালি এরকম থাকবে সমান্তরালে, সমান্তরালে এই এ বিন্দুটা এখানে চলে আসবে আর ও বিন্দুটা এখানে চলে আসবে। আচ্ছা তখন দেখো, তখন আমাদের যোগফল কি হবে, না এইটার সঙ্গে এটা যোগ করে দেবো, দিলে এইটা হয়ে যাবে কি না বি প্লাস এ। এখন দেখো যে সিস্টেমটা আমরা দাঁড় করিয়েছি, এই সিস্টেমে খুব মন দিয়ে শোনো, এইটা আর এইটা সেম ভেক্টর, তার মানে এটা এ হলে এটাও এ, অর্থাৎ এই দুটো লেন্থও সমান এবং এই দুটো পরস্পরের সমান্তরাল। দুটো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়, তার মানে এটা একটা সামান্তরিক। আর সামান্তরিকে এইটা অপোজিট বাহু এটা, এই দুটো বাহু তাহলে সমান ও সমান্তরাল, তাহলে এইটা সমান এইটা, অর্থাৎ এইটা সমান এটা আমরা প্রমাণ করে দিলাম। তার মানে এ প্লাস বি করলে যা হবে বি প্লাস এ করলে সেম হবে। এবার আমরা দেখব ঠিক একইভাবে যে এ প্লাস বি প্লাস সি তিনটে ভেক্টর, আগে এই দুটোকে যোগ করব তারপর এর সঙ্গে যোগ করব। এটা করলে যা হবে আগে এ প্লাস বি, তারপর যদি তার সঙ্গে আমরা সি কে যোগ করি, এই দুটো সেম হবে কিনা আমাদের দেখতে হবে। তো দেখা যাক, দেখো একটা ভেক্টর নিলাম আমি, যেটা হচ্ছে ধরো ও থেকে শুরু হলো, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে এ বি, আর মনে করো এইটা হচ্ছে বি সি। তাহলে এইটা যদি এ ভেক্টর হয়, আর এইটা যদি বি ভেক্টর হয়, আর এইটা যদি সি ভেক্টর হয়, তাহলে প্রথমটা দেখো এ প্লাস বি প্লাস সি, এটা কোন ভেক্টর হচ্ছে, আগে বি প্লাস সি করো। আচ্ছা আমি আগে বি প্লাস সি করলাম, এইটার সঙ্গে এটা যোগ করতে গেলে এর যেটা ইনিশিয়াল পয়েন্ট আর একদম এই সিস্টেমের যেটা টার্মিনাল পয়েন্ট, এই দুটোকে আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে যে ভেক্টর পাবো এইটা হবে বি প্লাস সি। তাহলে এই যে রেজাল্ট পেলাম এইটাই হচ্ছে বি প্লাস সি। এখন বি প্লাস সির সঙ্গে এ কে যোগ করতে হবে, তাহলে বি প্লাস সি এইটা, তার সঙ্গে এ যোগ করব। আচ্ছা যদি এটার সঙ্গে এ কে যোগ করি তাহলে কোনটা আসবে, না আগে এ বলেছে তারপর বি প্লাস সি বলেছে, তাহলে এ তার ইনিশিয়াল পয়েন্ট আর বি প্লাস সি যেটা তার টার্মিনাল পয়েন্ট। এটা এই ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টকে যদি আমরা যোগ করি তাহলে দেখো এটা কি পাবো, না এ প্লাস বি প্লাস সি, এইটা পেলাম, এইটা পেলাম। এখন আমরা যদি আগে এ প্লাস বি করি তারপর সি কে যোগ করি তাহলে কি আসবে, না দেখো আগে আমরা এ প্লাস বি করলাম, তাহলে কি হবে, না এ প্লাস বি যদি আমরা আগে করি তাহলে এ এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, বি তার টার্মিনাল পয়েন্ট এটা, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এইটা আসবে, এইটা হয়ে গেল এ প্লাস বি। আগে এ প্লাস বি বের করলাম, এরপর সির সঙ্গে এ কে যোগ করবো, তাহলে এইটার সঙ্গে সি কে যোগ করবো, তাহলে এইটার ইনিশিয়াল পয়েন্ট এটা, তারপর তো সি আছে, তাহলে এইটার পরে সি, সি টার্মিনাল পয়েন্ট কোটা এটা, তাহলে এর ইনিশিয়াল পয়েন্ট আর এর টার্মিনাল পয়েন্ট যোগ করবো, মানে এই সেমটা পাবো। এই সেম দেখো এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এইটা, আর এই সিস্টেমের পরে সি, এরপরে সি থাকবে, তাহলে সি কোনটা এটা, এই টার্মিনাল পয়েন্ট কোনটা এটা, তাহলে এই ইনিশিয়াল পয়েন্টের সঙ্গে এই টার্মিনাল পয়েন্ট যোগ করলে এটাই তো পাবো, এটাই পাবো, একই রেখা পাচ্ছি। তাহলে যেহেতু সেম রেখা পাচ্ছি তার মানে এইটা ইকুয়াল টু এ প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আগে এ প্লাস বি বের করবো, তারপর তার সঙ্গে সি কে যোগ করবো, যা পাবো আগে যদি বি প্লাস সি যোগ করে নিই দিয়ে এ কে তার সঙ্গে যোগ করি তাহলেও সেম রেখা পেলাম। তো এইটা হচ্ছে ভেক্টরের যোগ এবং বিয়োগ, এবং তারা এই দুটো ধর্ম মেনে চলে, এই দুটো ধর্ম মেনে চলে তারা। তো এটা গেল ভেক্টরের যোগ এবং বিয়োগ। এরপর আমরা যেটা জানবো যে পজিশন ভেক্টর, কি জানবো, পজিশন ভেক্টর জানবো।
তো দেখো এবারে আমরা জানবো যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর সম্পর্কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। পুরো ভেক্টরের টোটাল কনসেপ্ট এখান থেকে শুরু। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর জিনিসটা কি? দেখো আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি করলাম, কোঅর্ডিনেট জিওমেট্রি, তখন একটা এক্স অক্ষ ছিল আর একটা ওয়াই অক্ষ ছিল। এরা যেখানে ছেদ করলো সেটা 0 0 পয়েন্ট ও, এইটাকে বলা হয়েছিল মূলবিন্দু। এটাকে বলা হয়েছিল আমাদের মূলবিন্দু। এই মূলবিন্দুটা সবসময় ফিক্স, মানে এটা একটা নির্দিষ্ট জায়গাতে আছে। যখন কোনো বিন্দু পি, তার স্থানাঙ্ক আমরা এক্স কমা ওয়াই এর যখন স্থানাঙ্কটা আমরা ঠিক করতে যাব, তখন কিন্তু আমরা এখান থেকে এটা লম্ব টানবো, দিয়ে এই মূলবিন্দু থেকে আমরা গণনা শুরু করব। এই মূলবিন্দু থেকে যখন গণনা শুরু করব, এখান থেকে এই অবধি করব এক্স আর এখান থেকে এই অবধি করব ওয়াই, তবে গিয়ে পি বিন্দুর স্থানাঙ্ক পাবো এক্স কমা ওয়াই। তো দেখো এখানেও তাই, ভেক্টরের বেলায় একটা ফিক্স পয়েন্ট যেটাকে ও বলা হচ্ছে, এইটা একটা নির্দিষ্ট বিন্দু, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এবার আমরা কোনো একটা পয়েন্ট পি নিলাম, যেটা পি বিন্দুর এই যে বিন্দু, যেমন এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, সেরকম এই বিন্দুর একটা পজিশন ভেক্টর আছে। ভেক্টরের ভাষায় এর একটা পজিশন ভেক্টর আছে, অর্থাৎ এই মূলবিন্দুর সাপেক্ষে এই বিন্দুটায় যেতে গেলে, যেমন কোথায় আছে আমরা বুঝতে গেলে, এর স্থানাঙ্ক যদি 2,3 থাকে, তখন আমরা কি করতাম না এই বিন্দুটা এক্স অক্ষে কত ঘর আর ওয়াই অক্ষে কত ঘর দেখে ডিসাইড করতাম যে পি বিন্দুটা কোথায়। ঠিক তেমনি মূলবিন্দুর সাপেক্ষে আমরা একটা বিন্দুর অবস্থান ভেক্টর জানতে গেলে এই মূলবিন্দু আর অবস্থান, এই বিন্দুটা মূলবিন্দুর সঙ্গে ওই বিন্দুটা যোগ করে দেব। যোগ করে দিলে মূলবিন্দু থেকে ওই বিন্দুর যে ডিরেকশন, ওই ডিরেকশনে ভেক্টরটা কি হলো না ওপি। এই ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর আর হয়, তার মানে এই ওপি ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে কোনো বিন্দুর পজিশন ভেক্টর জানতে গেলে আমাদের মূলবিন্দু থেকে ওই বিন্দু যোগ করে দিয়ে ওই মূলবিন্দু থেকে ওই বিন্দু যে ডিরেকশন, ওই ডিরেকশনে আমাদের ভেক্টরটা জানতে হবে। তাহলে এটা গেল আমাদের পজিশন ভেক্টরের ব্যাপার। এরপর দেখো যে কোনো একটা আমাদের বিন্দু আছে পি আর কোনো একটা বিন্দু আছে কিউ, এর পজিশন ভেক্টর হচ্ছে মনে করো এ ভেক্টর, আর এর পজিশন ভেক্টর হচ্ছে মনে করো বি ভেক্টর। আমাদের এই যে পি কিউ, এই পি কিউ লাইন ভেক্টরটা জানতে হবে। পজিশন ভেক্টর আর লাইন ভেক্টর এই দুটো কিন্তু আলাদা। পজিশন ভেক্টর হচ্ছে একটা পয়েন্টের পজিশন ভেক্টর, আর লাইন ভেক্টর হচ্ছে একটা সরল রেখার ডিরেকশনের ভেক্টর। তো দেখো এখানে পি এর পজিশন ভেক্টর যদি এ হয়, তার মানে এখানে একটা ফিক্স পয়েন্ট ও আছে। ও থেকে পি, এই ওপি ভেক্টরটা, এই ওপি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর এই যে ও কিউ, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমাদের দরকার পি কিউ। কি দরকার না পি কিউ দরকার, এই ভেক্টরটা দরকার। তাহলে দেখা যাক পি থেকে কিউ এই ভেক্টরটা যদি আমাদের বের করতে হয়, তাহলে এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোনটা না এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এটা হচ্ছে পি কিউ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। আর টার্মিনাল পয়েন্ট কোনটা না টার্মিনাল পয়েন্ট হচ্ছে এইটা, টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ। তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে এসে এইভাবে। তাহলে আমার যদি এইটার মান বের করতে হয়, তাহলে এইভাবে এসে এইভাবে যেতে হবে। আচ্ছা এইভাবে যদি আসি, এই ভেক্টরটার মান কত পি ও। আচ্ছা দেখুন, দেখো তোমরা এই ও পি যদি এ হয়, তাহলে পি ও কত হবে না উল্টো ডিরেকশন, তার মানে মাইনাস এ। তাহলে এটা কত হবে না মাইনাস এ। আর এদিকটা কত না এদিকটা যে ডিরেকশনে আছে ও কিউ, ওটাই, তাহলে ওটা হচ্ছে বি ভেক্টর। তার মানে পি কিউ কত পেলাম না বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আবার বলছি
পি কিউ যদি বের করতে হয় তাহলে পি থেকে কিউ ডিরেকশনে, তাহলে পি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ। এই পি থেকে কিউ পর্যন্ত যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে এসে এইভাবে। তাহলে যদি এইটার মান বের করতে হয় তাহলে তাহলে আমাদের এইভাবে এসে এইভাবে যেতে হবে। আচ্ছা এইভাবে যদি আসি তাহলে পি ও, আচ্ছা ও পি যদি এ ভেক্টর হয় তাহলে পি ও হচ্ছে তার উল্টো মানে মাইনাস এ, তাহলে এটা মাইনাস এ প্লাস এদিকেরটা দেখো, এদিকেরটা হচ্ছে ও পি ও কিউ ডিরেকশন আর ও কিউর মান হচ্ছে বি ভেক্টর, তাহলে প্লাস বি ভেক্টর, তার মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাই হচ্ছে পি কিউ। অর্থাৎ বি ভেক্টরটা কি ছিল না পজিশন ভেক্টর অফ কিউ, কি ছিল পজিশন ভেক্টর অফ কিউ বি মাইনাস এ, এটা কোনটা এইটা পজিশন ভেক্টর অফ পি, পজিশন ভেক্টর অফ পি, পজিশন ভেক্টর অফ পি। তার মানে যদি কোনো একটা লাইন ভেক্টর বের করতে হয় তাহলে লাইন ভেক্টর বের করতে গেলে পজিশন ভেক্টর অফ পরেরটা মাইনাস পজিশন ভেক্টর অফ আগেরটা, পজিশন ভেক্টর অফ পরেরটা মানে কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। অর্থাৎ আমাকে যদি কোনো একটা অঙ্কে এবি ভেক্টর জানতে চায় তার মানে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এইটা বের করতে হবে। এইখানে যদি পজিশন ভেক্টর বের করতে হয় পি এ, আচ্ছা ও তো ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্টের ভেক্টর অলওয়েজ জিরো ভেক্টর হয়, তার মানে পজিশন ভেক্টর অফ পি, তাহলে ওপি কত হবে ওপি ইজ ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ পি মাইনাস পজিশন ভেক্টর অফ ও, তার মানে পজিশন ভেক্টর অফ পি কত আর ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ ও কত জিরো, তাহলে কত হয়ে গেল আর ভেক্টর, তার মানে ওপি ইকুয়াল টু কত আর। তাহলে এইভাবে যে কোনো একটা লাইন ভেক্টর আমরা বের করতে পারব। এরপর আমরা দেখব যে কোনো একটা লাইন পি কিউ এ পজিশন ভেক্টর হচ্ছে এ আর এর পজিশন ভেক্টর হচ্ছে বি, একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে আর পয়েন্ট, এই আর পয়েন্টটা পি কিউ ভেক্টরকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে। কি অনুপাতে বিভক্ত করেছে না এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে। পি কিউ ভেক্টরকে আর পয়েন্ট এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে। পি এর পজিশন ভেক্টর হচ্ছে এ আর কিউ এর পজিশন ভেক্টর হচ্ছে বি। আমাদের কি বের করতে হবে না এই আর পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে হবে। তাহলে পজিশন ভেক্টর অফ আর ইজ ইকুয়াল টু, আচ্ছা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা শিখেছিলাম যে একটা পয়েন্ট এ যদি x1, y1 হয় আর একটা পয়েন্ট যদি বি x2, y2 হয়, একটা পয়েন্ট আর যদি m is to n অনুপাতে বিভক্ত করে তাহলে r এর স্থানাঙ্ক কি করে বের করেছিলাম না mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা স্থানাঙ্ক জ্যামিতিতে শিখেছিলাম। আর কি my2 এটা হলো x এর মান, এবারে my2 প্লাস ny1 বাই m প্লাস n, হ্যাঁ এটা ছিল অন্তর্বিভক্ত বেলায়। আর যদি বহির্বিভক্ত থাকতো আর ডট বিন্দু তখন সেটা প্লাস গুলো কি হয়ে যেত না মাইনাস হয়ে যেত। এখানেও তাই, এখানে কি হবে না ভেক্টরের আকারে প্রকাশ করা হবে। তাহলে কি হচ্ছে না m ইনটু b ভেক্টর প্লাস n ইনটু a ভেক্টর বাই m প্লাস n, একদম সেম ভাবে এটা কি করেছিলাম, এইটা এর স্থানাঙ্কের সঙ্গে গুণ হয়েছে প্লাস এইটা এর স্থানাঙ্কের সঙ্গে গুণ হয়েছে বাই এইটা প্লাস এইটা, এখানেও তাই m b ভেক্টর প্লাস n a ভেক্টর বাই m প্লাস n, এইটা হয়ে গেল আর পয়েন্টের
পজিশন ভেক্টর। এরপর এটা আর পয়েন্টের পজিশন ভেক্টর। এরপরে হচ্ছে যে আমাদের যদি এইটা বহির্বিভক্ত হয়, এইটা যদি আর ডট বিন্দু, এটা যদি বহির্বিভক্ত করে থাকে, পি কিউ রেখাংশ, পি কিউ ভেক্টরকে আর পয়েন্ট বহির্বিভক্ত করেছি, এক্সটার্নালি ডিভাইড করেছি। তাহলে যদি এক্সটার্নালি ডিভাইড করে তাহলে আর এর পজিশন ভেক্টর, আর ডটের পজিশন ভেক্টর কত হবে না, আর ডটের পজিশন ভেক্টর হবে জাস্ট প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন, এটা হয়ে যাবে কার পজিশন ভেক্টর, আর ডট বিন্দুর পজিশন ভেক্টর। আচ্ছা যদি এইটা মাঝখানে থাকে, মধ্যবিন্দু হয়, মানে আর যদি মিড পয়েন্ট হয়, মিড পয়েন্ট, আর যদি মিড পয়েন্ট হয় তাহলে কি হবে না, আর যদি মিড পয়েন্ট হয়, মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হয়, তখন আর এর পজিশন ভেক্টর কত হবে, তখন পজিশন ভেক্টর অফ আর ইজ ইকুয়াল টু কি হবে না, এইটা মধ্যবিন্দু হলে এটা 1:1 হয়ে যাবে, আর যদি 1:1 হয় m এর মানও 1, n এর মানও 1, এখানে পুট করে দাও 1 ইনটু b প্লাস 1 ইনটু a, তার মানে b প্লাস a, তার মানে কি a প্লাস b আমরা লিখতে পারি বাই m প্লাস n, মানে 1 প্লাস 1 মানে 2, অর্থাৎ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা তখন পি কিউ এ মধ্যবিন্দুর আমরা পজিশন ভেক্টর পেয়ে যাব। তাহলে কি কি জানলাম এখানে আমরা, না একটা পজিশন ভেক্টর সম্পর্কে কনসেপ্ট জানা হলো, পজিশন ভেক্টর থেকে কিভাবে লাইন ভেক্টরে আসা যায় সেটা জানা গেল। লাইন ভেক্টর কি করে বের করব, এই যে বলেছি পি কিউ এর লাইন ভেক্টর বের করলে কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর। যদি এবি এর এবি যদি এবি এই ভেক্টরের লাইন ভেক্টর জানতে হয়, তখন কি হবে না, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এইভাবে পজিশন ভেক্টর বের করব, তবে গিয়ে আমরা এ বি ভেক্টরটা পেয়ে যাব। আবার যদি বি এ বের করতে দেয়, বি এ যদি বের করতে, এইখানে এই অঙ্কে বলি, ধরো পি কিউ আমরা বের করেছি, এখানে আমাকে কিউ পি বের করতে দিল, কিউ পি, তখন কি করব না, পজিশন ভেক্টর অফ পরেরটা মাইনাস পজিশন ভেক্টর অফ আগেরটা মানে কিউ, পজিশন ভেক্টর অফ কিউ, তার মানে কি হবে, পজিশন ভেক্টর অফ পি কত, এ ভেক্টর, মাইনাস পজিশন ভেক্টর অফ কিউ কত না, বি ভেক্টর, তার মানে এ মাইনাস বি, এটা হয়ে যাবে কিউ পি ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর কিভাবে বের করব, কিউ পি ভেক্টর কিভাবে বের করব সেটা পেলাম। আচ্ছা অন্তর্বিভক্ত করলে তার পজিশন ভেক্টর কি করে বের করব, আর বহির্বিভক্ত করলে তার পজিশন ভেক্টর কি করে বের করব। আবার যদি মিড পয়েন্ট হয়, মধ্যবিন্দু হয়, এইটা যদি মধ্যবিন্দু হয় তাহলে একটি লাইন ভেক্টরের মধ্যবিন্দুর পজিশন ভেক্টর কি করে পাবো সেটাও আমরা বের করতে পারবো।